সামনেই আমাদের হতে চলেছে পিএসসি মিসলেনিয়াসের এক্সাম এবং তোমরা অনেকেই খুঁজছিলে টপিক ওয়াইজ যে সমস্ত ক্লাস জিকে ক্লাস। তার কারণ জিকের মধ্যে পিএসসি মিসলেনিয়াসে 75 নাম্বার রয়েছে 100 টোটাল মার্কসের মধ্যে। টোটাল মার্কস তো আমাদের 200, যেহেতু আমাদের প্রতিটি প্রশ্ন 2 নাম্বার করে রয়েছে, সুতরাং শুধুমাত্র 150 নাম্বার হয়ে যাচ্ছে আমাদের জিকে সেকশন থেকে। আর তোমরা চাইছিলে টপিক ওয়াইজ ক্লাস, আর আমরা কিন্তু আজ থেকেই তোমাদের দিয়ে দিচ্ছি। এর আগের ক্লাসে আমরা আলোচনা করেছিলাম প্রিভিয়াস ইয়ার কোশ্চেন পেপার, সেটা অবশ্যই দেখে নেবে। অ্যানালাইসিস করানো হয়েছিল কোন টপিক থেকে কত নাম্বার করে কোশ্চেন এসেছে, সেখানে কিন্তু আমরা সেটা দেখে নিয়েছি। সেই অনুযায়ী কিন্তু পরবর্তী ক্লাসগুলো আমরা এইভাবে রেখেছি, যেমন আজকের ক্লাসটি রয়েছে ভারতের জাতীয় উদ্যান ন্যাশনাল পার্ক সম্পর্কিত যা যা প্রশ্ন প্রিভিয়াস ইয়ারে আমাদের এসেছে, সেটা বিভিন্ন এক্সামে হতে পারে। শুধু তাই নয়, ফার্স্টের দিকে রয়েছে আমাদের থিওরি পার্ট এবং পরবর্তীতে আমরা দেখে নেব বিভিন্ন এক্সামে আসা কোশ্চেন বা এক্সপেক্টেড কোশ্চেন, যেগুলো এমসিকিউ ফরম্যাটে থাকবে। সুতরাং আজকে কিন্তু আমরা ভারতের জাতীয় উদ্যান সম্পর্কিত সম্পূর্ণ ক্লাসটি কমপ্লিট করাবো। তোমরা যারা নতুন রয়েছো, অল ইন্ডিয়া র্যাঙ্কার্স ইউটিউব চ্যানেলটি সকলে সাবস্ক্রাইব করে রাখবে এবং যারা ফেসবুকে দেখছো সকলে এই পেজটিকে ফলো করে রাখবে। টেলিগ্রামে সকলে যুক্ত হবে, টেলিগ্রামের লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে এবং অ্যাপে সকলে যুক্ত থাকবে, কারণ আজকের ক্লাসের যে পিডিএফ সেটা কিন্তু তোমরা অল ইন্ডিয়া র্যাঙ্কার্স মোবাইল অ্যাপে পেয়ে যাবে। তো চলো আমরা দেখে নিই এই সম্পর্কিত তথ্য। প্রথমেই রয়েছে জাতীয় উদ্যান কি, ন্যাশনাল পার্ক কি। জাতীয় উদ্যান হলো বন্যপ্রাণী, প্রাকৃতিক পরিবেশ এবং উদ্ভিদ এবং জীববৈচিত্র্য সংরক্ষণের জন্য সরকার দ্বারা কঠোরভাবে সংরক্ষিত একটি নির্দিষ্ট বনাঞ্চল বা এলাকা। সেটাকেই আমরা সাধারণত ন্যাশনাল পার্ক বা জাতীয় উদ্যান বলে থাকি। এর সাথে একটা গুরুত্বপূর্ণ আমাদের আইন রয়েছে, সেটা বন্যপ্রাণী সুরক্ষা আইন। বন্য প্রাণীদের সুরক্ষা করার জন্য 1972 সালে ওয়াইল্ড লাইফ প্রোটেকশন অ্যাক্ট এর অধীনে এই এলাকাগুলোকে পরিচালনা করানো হয়, যেটা হচ্ছে আমাদের জাতীয় উদ্যান সম্পর্কিত যা যা রয়েছে সব কিছু কিন্তু এই আইনের আওতায় চলে আসছে। এখানে মানুষের বসবাস, শিকার, গাছ কাটা, পশুচারণ বা ব্যক্তিগত জমি কেনা, এইগুলো সম্পূর্ণভাবে বেআইনি এবং নিষিদ্ধ রয়েছে এই আইনের অধীনে। এরপর আমরা দেখব বিভিন্ন গুরুত্বপূর্ণ আমাদের ইম্পর্টেন্ট ফ্যাক্ট, যেগুলো আমাদের এক্সামের জন্য মোস্ট ইম্পর্টেন্ট। ডাইরেক্ট আমরা দেখে নেব। প্রথমত রয়েছে প্রথম ভারতের জাতীয় উদ্যান কোনটি। দেখো, 1936 সালে প্রতিষ্ঠিত জিম করবেট জাতীয় উদ্যান, যেটা অবস্থান করছে ভারতের উত্তরাখণ্ড রাজ্যে। এর আগের যে নাম ছিল সেটা ছিল হেইলি ন্যাশনাল পার্ক। এই হেইলি ন্যাশনাল পার্কই কিন্তু পরবর্তীকালে নাম পরিবর্তন করে হয় রামগঙ্গা, এবং তার পরবর্তীকালে বর্তমানে যে নাম প্রচলিত রয়েছে জিম করবেট ন্যাশনাল পার্ক, যেটা উত্তরাখণ্ডের ভারতের প্রথম জাতীয় উদ্যান, যেটা 1936 সালে প্রতিষ্ঠিত হয়েছে। পরবর্তী আমরা দেখে নেব টাইগার রিজার্ভ। ভারতের যদি বলা হয় প্রথম যে টাইগার রিজার্ভ, সেটা শুরু হচ্ছে কোথায় না, 1973 সালে বাঘ সংরক্ষণের উদ্দেশ্যে ভারত সরকার প্রজেক্ট টাইগার শুরু করেছিল, এবং এই প্রকল্পের অধীনে অন্তর্ভুক্ত প্রথম জাতীয় উদ্যানটি হলো এই জিম করবেট জাতীয় উদ্যান, যেটা আমরা দেখলাম 1936-এর প্রথম ভারতের জাতীয় উদ্যান, যেখান থেকেই শুরু হচ্ছে 1973 সালে প্রজেক্ট টাইগার। সুতরাং এটি কিন্তু অত্যন্ত ইম্পর্টেন্ট রয়েছে, 1973-এ শুরু হচ্ছে প্রজেক্ট টাইগার। নেক্সট আমাদের রয়েছে কি বৃহত্তম আমাদের জাতীয় উদ্যান কি রয়েছে। তো বৃহত্তম যে আমাদের জাতীয় উদ্যান রয়েছে সেটি হচ্ছে হেমিস জাতীয় উদ্যান, যেটা অবস্থান করছে আমাদের লাদাখে, এবং এটি 4400 বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বিস্তৃত রয়েছে, এবং এটি ভারতের উচ্চতম জাতীয় উদ্যান। অত্যন্ত গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট ফ্যাক্ট যেটা রয়েছে এখান থেকে, যেটা হচ্ছে ভারতের বৃহত্তম জাতীয় উদ্যান কোনটা, সেটা হচ্ছে হেমিস জাতীয় উদ্যান। কোথায় অবস্থান করছে, লাদাখে অবস্থান করছে। এবং ভারতের উচ্চতম জাতীয় উদ্যান কোনটি, এটি হচ্ছে হেমিস জাতীয় উদ্যান, যেটা লাদাখে রয়েছে। তো এই সম্পর্কিত আমাদের প্রশ্নগুলো আমরা দেখব পরবর্তীতে এমসিকিউতে। তো চলো, পরবর্তী আমাদের রয়েছে ক্ষুদ্রতম জাতীয় উদ্যান। ভারতের ক্ষুদ্রতম যে জাতীয় উদ্যান সেটি হচ্ছে সাউথ বাটন আইল্যান্ড জাতীয় উদ্যান, যেটি অবস্থান করছে আন্দামান নিকোবর আইল্যান্ডে। যদি বলা হয় এর আয়তন কত রয়েছে, মাত্র 0.03 বর্গ কিলোমিটার রয়েছে এর আয়তন। এছাড়া যদি বলা হয় সবচেয়ে বেশি জাতীয় উদ্যান কোথায় রয়েছে ভারতে, সব থেকে বেশি সংখ্যক জাতীয় উদ্যান রয়েছে মধ্যপ্রদেশে, এবং সব থেকে বেশি সংখ্যক কতগুলো রয়েছে, 12টি জাতীয় উদ্যান রয়েছে মধ্যপ্রদেশে বর্তমানে। এবং এটিকে ভারতের টাইগার স্টেটও বলা হয়ে থাকে, কারণ প্রচুর পরিমাণে এখানে টাইগার কিন্তু রয়েছে। এবং তোমাদের বলে রাখি, ভারতের
এছাড়া যদি বলা হয় ভারতের মধ্যে আয়তনে সবথেকে বেশি সংখ্যক বনভূমি রয়েছে কোন এলাকায়, কোন রাজ্যে, সেটাই হচ্ছে মধ্যপ্রদেশে। এই জন্যই কিন্তু মধ্যপ্রদেশে আমরা টোটাল 12টি কিন্তু জাতীয় উদ্যান দেখব, যেখানে কিন্তু সবথেকে বেশি সংখ্যক টাইগারও রয়েছে, এই জন্য এটাকে আমরা টাইগার স্ট্রিটও বলছি। পরবর্তী আমাদের কী কোশ্চেন রয়েছে এই সম্পর্কিত দেখব। এই প্রশ্নটি কিন্তু আমাদের এক্সামে ভরে ভরে দেয়, সেটি হচ্ছে বিশ্বের একমাত্র ভাসমান জাতীয় উদ্যান, ওয়ার্ল্ডের একমাত্র ফ্লোটিং ন্যাশনাল পার্ক, এটা কোথায় অবস্থান করছে এবং কোন রাজ্যে অবস্থান করছে এবং এখানে কোন জাতীয় উদ্যান অবস্থান করছে, এই তিনটে কোশ্চেন কিন্তু হয়ে যায়। সুতরাং এটি হচ্ছে কেইবুল লামজাও ন্যাশনাল পার্ক, যেটা অবস্থান করছে ভারতের মণিপুর রাজ্যে। এবং এই যে জাতীয় উদ্যান এখানে অবস্থান করছে কেইবুল লামজাও, এটি হচ্ছে একমাত্র ভাসমান জাতীয় উদ্যান, অত্যন্ত ইম্পর্ট্যান্ট রয়েছে, যেটা কোথায় অবস্থান করছে, লোকটাক হ্রদে, লোকটাক লেক যেখানে রয়েছে মণিপুরে, এখানেই অবস্থান করছে কেইবুল লামজাও ন্যাশনাল পার্ক। ঠিক আছে, এর পরবর্তী আমরা দেখব লোকটাক হ্রদ এবং ফুমডি। এটি বিখ্যাত লোকটাক হ্রদের ওপর অবস্থান করছে এবং এটি বলতে এখানে কিন্তু এই আমাদের কেইবুল লামজাও ন্যাশনাল পার্কের কথাই বলা হচ্ছে। আর এই হ্রদের উপর পচনশীল উদ্ভিদ, মাটি, জৈব পদার্থের ভাসমান আস্তরণ দেখা যায়, যেটাকে স্থানীয় ভাষায় এখানে বলা হয় কি, ফুমডি। অবশ্যই এটাও খেয়াল করে রাখবে, পরীক্ষার জন্য ইম্পর্ট্যান্ট রয়েছে। এবং এই ফুমডির ওপরেই কিন্তু রয়েছে জাতীয় উদ্যান। এর পরবর্তী আমরা দেখব আমাদের বিখ্যাত বন্য প্রাণী এবং তাদের সংরক্ষিত জাতীয় উদ্যান। প্রথমত রয়েছে, এখান থেকে অনেক প্রশ্ন কিন্তু হয়ে যায়, তোমাদের পরীক্ষায় প্রশ্ন হয় এখান থেকে যে এশিয়াটিক সিংহ কোথায় দেখা যায়, বা এশিয়াটিক সিংহের আবাসস্থল রয়েছে নিম্নের কোন অঞ্চলে। তো এইভাবে কোশ্চেন হয়। তো আমাদের এখান থেকে দেখতে হবে গোটা এশিয়া মহাদেশের মধ্যে একমাত্র গুজরাটের গির অরণ্যে, কি বললাম, গুজরাটের যে গির অরণ্য বা উদ্যান রয়েছে, যে ন্যাশনাল পার্ক রয়েছে, সেখানেই কিন্তু আমরা এশিয়াটিক সিংহ দেখতে পাবো। এবং প্রাকৃতিক পরিবেশে এশিয়াটিক সিংহ বা এশীয় সিংহ কিন্তু এখানে পাওয়া যায়। পরবর্তী আমাদের যেটা রয়েছে, দেখো সাংগাই হরিণ, এটা আমাদের কোথায় দেখতে পাওয়া যায় বা কোন ন্যাশনাল পার্কে দেখতে পাওয়া যায়। এই যে সাংগাই হরিণ রয়েছে, এটাকে আমরা ড্যান্সিং ডিয়ার হিসেবেও কিন্তু চিনে থাকি, বা মানে নাচছে এমন হরিণ আর কি। তো এটি অত্যন্ত বিপন্ন প্রজাতির একটি হরিণ বলতে পারো, যেটা কিন্তু আমরা মণিপুরের যে কেইবুল লামজাও জাতীয় উদ্যান রয়েছে সেখানেই কিন্তু একমাত্র দেখতে পাই। আর এটা অত্যন্ত বিপন্ন প্রজাতির একটি হরিণ রয়েছে, সাংগাই হরিণ, এই জন্য কিন্তু এখানে এটার জন্য বিশেষভাবে সংরক্ষণাগার রয়েছে, কেইবুল লামজাও জাতীয় উদ্যানে এটা আমরা দেখতে পাই। পরবর্তী রয়েছে দেখো একশৃঙ্গ গন্ডার। একশৃঙ্গ গন্ডার এটি কিন্তু আমরা দেখতে পাই আসামের কাজিরাঙ্গা জাতীয় উদ্যানে। বিশ্বের প্রায় 2/3 একশৃঙ্গ গন্ডারের আবাসস্থল রয়েছে। এছাড়াও পশ্চিমবঙ্গের জলদাপাড়া এবং গরুমারাতেও কিন্তু আমরা এই একশৃঙ্গ গন্ডার কিন্তু দেখতে পাই। যেহেতু এটা একশৃঙ্গ গন্ডার তোমাদের এক্সামে যদি দিয়ে দেয়, তাহলে কিন্তু আমাদের উত্তর হবে কিন্তু আসামের কাজিরাঙ্গা জাতীয় উদ্যান, কাজিরাঙ্গা ন্যাশনাল পার্ক কিন্তু আমাদের সঠিক উত্তর হবে। পরবর্তী আমাদের রয়েছে দেখো তুষার চিতা, স্নো লেপার্ড, এটা আমরা কোথায় দেখতে পাই, এটি কিন্তু আমরা দেখতে পাই ভারতের বৃহত্তম জাতীয় উদ্যান হেমিস, যে আমাদের ন্যাশনাল পার্ক রয়েছে। শুধু তাই নয়, এটি কিন্তু লাদাখে অবস্থান করছে, মনে রাখবে। আর এটাই হচ্ছে আমাদের কোনটা, সেটা হচ্ছে হাইয়েস্ট ন্যাশনাল পার্ক, তোমাদের একটু আগেই যেটা বললাম, হাইয়েস্ট, যেটা উচ্চতম রয়েছে, এবং ভারতের বৃহত্তম জাতীয় উদ্যান যেটা হচ্ছে হেমিস, সেখানেই কিন্তু আমরা দেখতে পাই তুষার চিতা। এবং তুষার চিতা সংরক্ষণের জন্য এটা কিন্তু বিশ্ববিখ্যাত রয়েছে। পরবর্তী আমরা দেখব রয়্যাল বেঙ্গল টাইগার। তো আমরা সকলেই জানি রয়্যাল বেঙ্গল টাইগারের জন্য পশ্চিমবঙ্গের সুন্দরবন জাতীয় উদ্যান যেটি রয়েছে, যেটা একমাত্র ম্যানগ্রোভ অরণ্যের জন্য তো বিখ্যাত রয়েছে, তার সাথে কিন্তু আমাদের রয়্যাল বেঙ্গল টাইগারের জন্য এটা বিখ্যাত রয়েছে। এছাড়া মধ্যপ্রদেশের বান্ধবগড়, কানহা, উত্তরাখণ্ডের করবেট অর্থাৎ জিম করবেট, এবং রাজস্থানের রণথম্বর যে ব্যাঘ্র যেটা রয়েছে আর কি, ব্যাঘ্র প্রকল্পও রয়েছে এখানে, এগুলো কিন্তু বাঘের জন্য বিখ্যাত রয়েছে। এছাড়াও এগুলো ঠিক আছে, যদি বলা হয় রয়্যাল বেঙ্গল টাইগারের জন্য সবথেকে বেশি বিখ্যাত বা জাতীয় উদ্যান কোনটা রয়েছে, তাহলে কিন্তু সুন্দরবন জাতীয় উদ্যান হয়ে যাবে। শুধু তাই নয়, যদি বলা হয় ম্যানগ্রোভ অরণ্য দেখা যায় ভারতের কোন জাতীয় উদ্যানে, সেটাও কিন্তু হয়ে যাবে আমাদের সুন্দরবন ন্যাশনাল পার্কে। ঠিক আছে, পরবর্তী আমরা দেখব হাঙ্গুল বা কাশ্মীরি স্ট্যাগ। পরীক্ষায় চলে আসে এরকমভাবে, কাশ্মীরি স্ট্যাগ বা হাঙ্গুল, এটি কিন্তু আমরা কোথায় দেখতে পাই, এটি দেখা যায় একমাত্র জম্মু অ্যান্ড কাশ্মীরের যে দাচিগাম জাতীয় উদ্যান রয়েছে, দাচিগাম ন্যাশনাল পার্ক রয়েছে, সেখানে আমরা কাশ্মীরি স্ট্যাগ বা হাঙ্গুল এই প্রজাতির কিন্তু আমরা প্রাণী দেখতে পাই।
পরবর্তী রয়েছে চিতা। চিতাটাকে আমরা কোথায় দেখতে পাই? দেখো, সাম্প্রতিককালে নামিবিয়া এবং দক্ষিণ আফ্রিকা থেকে যে সমস্ত চিতাবাঘগুলিকে আনা হয়েছে সেগুলোকে কিন্তু আমাদের মধ্যপ্রদেশের কুনো জাতীয় উদ্যানে রাখা হয়েছে। অবশ্যই এটাও তোমরা কিন্তু খেয়াল করবে, কুনো জাতীয় উদ্যান যেটা ভারতের মধ্যপ্রদেশ রাজ্যেই অবস্থান করছে। কুনো, কানহা, এর পরবর্তী আমরা এগুলো দেখেও নেবো। আর এগুলো কোথা থেকে আনা হয়েছিল? নামিবিয়া থেকে আনা হয়েছিল, দক্ষিণ আফ্রিকা থেকে আনা হয়েছিল। সেই সব যে চিতাগুলো রয়েছে সেগুলোকে কুনো জাতীয় উদ্যানে কিন্তু রাখা হয়েছে, যেটা ভারতের মধ্যপ্রদেশ রাজ্যে পড়ছে। এর পরবর্তী যেটি রয়েছে সেটি হচ্ছে নীলগিরি তহর। নীলগিরি তহর এটি কিন্তু আমরা কেরালা রাজ্যের যে এরাভিক্লম জাতীয় উদ্যান রয়েছে সেখানে কিন্তু দেখতে পাই। এবং মনে রাখবে, এটি কিন্তু বিপন্ন যে প্রজাতির একটি প্রাণী রয়েছে সবচেয়ে বেশি পরিমাণে আমরা দেখতে পাই কোথায়? এই কেরালার এই এরাভিকুলাম জাতীয় উদ্যান। নেক্সট আমাদের রয়েছে মেরিন ন্যাশনাল পার্ক। মেরিন ন্যাশনাল পার্ক, ভারতের প্রথম মেরিন ন্যাশনাল পার্ক হলো গুজরাটের গালফ অফ কচ্ছ যে ন্যাশনাল পার্ক রয়েছে সেটি। এবং সামুদ্রিক জীববৈচিত্র্য, প্রবাল প্রাচীর যেটাকে কোরাল রিফ বলা হয়, এবং ডুগং বা যেটাকে সি কাউ, এগুলো সংরক্ষণের জন্য কিন্তু বিখ্যাত রয়েছে এই মেরিন ন্যাশনাল পার্ক, যেটা গুজরাটের গালফ অফ কচ্ছে অবস্থান করছে। দেখো, এখানে কিন্তু অনেকের মনে হতে পারে যে এগুলো কি পরীক্ষায় আসবে। আমি যেটুকু দিয়েছি তোমাদের সবগুলো কিন্তু প্রিভিয়াস ইয়ার দেখেই দিয়েছি। শুধু আমাদের রাজ্যের প্রিভিয়াস ইয়ার আমি এখানে কভার করছি না, রাজ্য কেন্দ্র আমি দুটোই কভার করছি। এসএসসি এমটিএসসি এর আগের প্রিভিয়াস ইয়ারে প্রশ্ন এসেছিল যে ডুগং, ডুগং যে আমাদের একটা প্রাণী রয়েছে এটার জন্য সংরক্ষণাগার কোন জাতীয় উদ্যানে রয়েছে নিম্নের মধ্যে। তখন কিন্তু উত্তর হতো আমাদের কোনটা? গালফ অফ কচ্ছ মেরিন ন্যাশনাল পার্ক গুজরাটের। তো এটি কিন্তু অনেকেই ছেড়ে এসেছে, অনেকে ভেবেছে এটা কোথা থেকে কোশ্চেনটা করা হয়েছে। তো আমি কিন্তু টোটাল সবগুলোই কিন্তু তোমাদের এখানে কভার করে দিয়েছি, যেটা 2025-এর প্রিভিয়াস ইয়ার কোশ্চেন দেখলেই বুঝতে পারবে এসএসসি এমটিএসের। ঠিক আছে, তো অবশ্যই তোমরা কিন্তু দেখে রাখবে। এছাড়া মিসলেনিয়াস সহ ক্লার্কশিপ সমস্ত আমরা প্রিভিয়াস ইয়ার প্রশ্নগুলোকে দেখেছি, তারপরে কিন্তু তোমাদের ক্লাসটা দিচ্ছি। যাই হোক, চলো আমরা পরবর্তী কোশ্চেনে আসি। দেখো, বলা হয়েছে পাখিরালয় থেকে জাতীয় উদ্যান, অর্থাৎ রাজস্থানের যে কেওলাদিও ঘানা জাতীয় উদ্যান রয়েছে, যেটাকে আমরা এর আগে ভরতপুর বার্ড স্যাংচুয়ারি নামে চিনতাম, সেটাই কিন্তু বর্তমানে হচ্ছে কেওলাদিও ঘানা জাতীয় উদ্যান। এবং এটা যে পাখিগুলো রয়েছে সেগুলোকে সংরক্ষণ করার জন্য এটা বিখ্যাত রয়েছে। এটা কোথায় অবস্থান করছে? রাজস্থানে, ভারতের রাজস্থানে কিন্তু অবস্থান করছে। আর মনে রাখবে, এটি ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের তালিকার অন্তর্ভুক্তও রয়েছে। পরবর্তী আমরা দেখব ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট থেকে। দেখো, এখানে কিন্তু যে সমস্ত গুরুত্বপূর্ণ সাইটের অন্তর্গত রয়েছে, ভারতের মধ্যে যেগুলো অন্তর্গত রয়েছে সেগুলো আমরা দেখব। প্রথমত রয়েছে, দেখো, কাজিরাঙ্গা জাতীয় উদ্যান, এটা আমাদের ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের অন্তর্ভুক্ত রয়েছে। এছাড়া মানস রয়েছে, সুন্দরবন রয়েছে, নন্দাদেবী, ভ্যালি অফ ফ্লাওয়ার্স, গ্রেট হিমালয়ান এবং কাঞ্চনজঙ্ঘা। এই কাঞ্চনজঙ্ঘা সম্পর্কে মনে রাখবে, ভারতের একমাত্র মিক্সড হেরিটেজ সাইট সেটা হচ্ছে এই কাঞ্চনজঙ্ঘা ন্যাশনাল পার্ক। ঠিক আছে, অত্যন্ত ইম্পর্ট্যান্ট রয়েছে এগুলো, সমস্তটাই আমরা দেখে নেব এবার এমসিকিউ এর মাধ্যমে। তার আগে আরেকটা টপিক আমাদের রয়েছে, সেটা হচ্ছে বায়োস্ফিয়ার রিজার্ভ। কিছু জাতীয় উদ্যান বৃহত্তর বায়োস্ফিয়ার রিজার্ভের অংশ রয়েছে, যেমন সুন্দরবন, সুন্দরবন বায়োস্ফিয়ার রিজার্ভ রয়েছে, নীলগিরি রয়েছে, যার মধ্যে বন্দিপুর, নাগারহোল, মৃদুমালাই উদ্যানগুলি পড়ছে। এবং তোমাদের জন্য আমি একটা হোমওয়ার্কের কোশ্চেন দিয়ে রাখছি সুন্দরবন থেকে। তোমরা অবশ্যই এগুলোকে অ্যান্সারগুলো কমেন্ট সেকশানে করে দেবে, যার সঠিক উত্তর হবে আমি তারটা পিন করে দেবো কমেন্টে। ঠিক আছে, অবশ্যই সকলে অ্যান্সার করার চেষ্টা করবে। সুন্দরবন কত সালে ন্যাশনাল পার্কের আওতাভুক্ত হয়েছে, ন্যাশনাল পার্ক হিসাবে কবে ঘোষণা করা হয়েছে, ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসাবে কবে ঘোষণা করা হয়েছে, ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি হিসাবে কবে হয়েছে, বায়োস্ফিয়ার রিজার্ভ হিসাবে কবে ঘোষণা করা হয়েছে, রামসার সাইট হিসাবে কবে ঘোষণা করা হয়েছে। এই টোটাল যে কটা আমি বললাম সবগুলো এই সুন্দরবন থেকে তোমরা অবশ্যই জানাবে, কারণ এখান থেকে পরীক্ষায় প্রশ্ন একটা তোমরা কমন অবশ্যই পেয়ে যেতে পারো। ঠিক আছে, তো চলো এবার আমরা কিন্তু আমাদের যে সমস্ত প্রশ্ন রয়েছে প্রিভিয়াস ইয়ার থেকে শুরু করে বা আমাদের পিএসসি মিসলেনিয়াসের, ক্লার্কশিপের বা পিএসসির অন্যান্য এক্সামের যে প্রিভিয়াস ইয়ার প্রশ্নপত্র, তার সাথে এসএসসির বা রেলের যা যা প্রিভিয়াস ইয়ার এখান থেকে ইম্পর্টেন্ট রয়েছে সবগুলো এবার আমরা কভার করব। পরবর্তী প্রশ্নে আসার আগে তোমাদের অবশ্যই জানিয়ে রাখি, যাদের প্রয়োজন হচ্ছিল সাজেশন নোটস, সামনে যেহেতু আমাদের এখনও 30 দিনের ওপর টাইম রয়েছে, সুতরাং তোমাদের জন্য আমি কিন্তু বেস্ট সাজেশন নোটস কিন্তু তোমাদের রেডি করেছি পিএসসি মিসলেনিয়াসের জন্য, যেটা তোমরা অল ইন্ডিয়া র্যাঙ্কার্স মোবাইল অ্যাপের মাধ্যমে পেয়ে যাবে। ডেসক্রিপশন বক্সে লিঙ্ক পাবে, অথবা এই যে নাম্বারটি দেওয়া রয়েছে হোয়াটসঅ্যাপ নাম্বার, এই নাম্বারে তোমরা যোগাযোগ করতে পারো।
হোয়াটসঅ্যাপের মাধ্যমে অবশ্যই। এখানে কিন্তু ভূগোল থেকে যা যা রয়েছে সমস্ত কিছু আমরা শর্ট নোট আকারে তোমাদেরকে প্রোভাইড করে দিয়েছি। ঠিক একইভাবে ভারতের ইতিহাস, ভারতের সংবিধান এবং স্ট্যাটিক জিকে এই টোটালটাই কিন্তু গুরুত্বপূর্ণ রয়েছে আমাদের এক্সামের জন্য। আমরা জানি 75 নম্বরে জিকে রয়েছে, এই মিসলিনিয়াসে জিকের সেকশনটা সব থেকে বেশি গুরুত্বপূর্ণ রয়েছে। 75 নম্বর কম নয়, 75 ইন্টু 2 মানে 150 নম্বরের কোশ্চেন কিন্তু আমাদের এখানেই রয়েছে 200-র মধ্যে। সুতরাং ভারতের ভূগোল, ইতিহাস এই সব কিন্তু আমরা কিন্তু মোটামুটি ধরে রাখতে পারো 80টা পেজের মধ্যেই সব ম্যাক্সিমামটাই তোমাদের ক্লিয়ারটা হয়ে যাবে। ভারতের ভূগোল তোমরা এখানে দেখতে পাচ্ছ নোটস, যেখানে আমরা একদম বিশ্ব ভূগোল অর্থাৎ ইউনিভার্স থেকে শুরু করে সম্পূর্ণটা কভার করার চেষ্টা করেছি। এখানে আমাদের ইউনিভার্সে যে সমস্ত গ্রহ, উপগ্রহ, নক্ষত্র সম্পর্কিত প্রশ্ন রয়েছে, আমাদের যে পৃথিবীর অক্ষাংশ, দ্রাঘিমাংশ থেকে বা পৃথিবীর বায়ুমণ্ডল যেটা রয়েছে, ভূত্বক রয়েছে, ভারতে যে সমস্ত গুরুত্বপূর্ণ রাজ্যগুলো রয়েছে অর্থাৎ বিশ্ব ভূগোল এবং ভারতের গুরুত্বপূর্ণ ভূগোল থেকে যা যা রয়েছে, কৃষি বলো, জলসেচ বলো, জলবায়ু বলো, মৃত্তিকা বলো, যা কিছু সমস্ত টোটালটাই আমরা এখানে কমপ্লিট করে দিয়েছি। কতগুলো পেজে? 53টি পেজের মধ্যে কমপ্লিট করে দিয়েছি টোটালটা। এবং এগুলো কিন্তু সবই প্রিভিয়াস ইয়ার কোশ্চেনের ওপর ভিত্তি করে রয়েছে। প্রিভিয়াস ইয়ারের যা যা কোশ্চেন রয়েছে সব কিন্তু এখানে পেয়ে যাবে। সেই সমস্ত টপিক থেকে এখানে কিন্তু আমরা তথ্যগুলো প্রোভাইড করেছি তোমাদেরকে। আর যাদের প্রয়োজন রয়েছে এই অ্যাপটি কিন্তু অবশ্যই তোমরা ডাউনলোড করবে, কারণ আজকের ক্লাসের পিডিএফ সহ অন্যান্য যে কোনো পিডিএফ তোমরা কিন্তু পেয়ে যাবে এখানে। অল ইন্ডিয়া র্যাঙ্কার্স মোবাইল অ্যাপের মধ্যে পেইড পিডিএফ সেকশানে তোমরা কিন্তু পাবে। তোমাদের অবশ্যই বলবো যে এই পিডিএফটি নেওয়ার সাথে সাথে তোমরা আরও কয়েকটা পিডিএফের অপশান তোমাদের কাছে ফুটে উঠবে। মানে যখনই তোমরা ভারতের ভূগোল কিনতে যাবে বা ইতিহাস বা যে কোনো পিডিএফ যখন কিনতে যাবে পেইড পিডিএফ সেকশন থেকে, তখনই কিন্তু তোমাদের আরও অন্যান্য পিডিএফের অপশান ফুটে উঠবে। এবং সেখানে যখন দেখা গেলো তুমি ইতিহাসের পিডিএফ নিতে যাচ্ছ, ভূগোলের অপশানটাও চলে আসলো, তুমি ভূগোলটাও ক্লিক করলে, স্ট্র্যাটেজিকেও ক্লিক করলে, সংবিধানটাও ক্লিক করলে, তাহলে সমস্ত পিডিএফগুলো একসাথে নিলে তোমাদের অনেকটা পরিমাণে কিন্তু ছাড় হয়ে যাবে প্রাইসের ক্ষেত্রে, ঠিক আছে? অনেকটা কমে যাবে যদি একসাথে সবগুলো নিয়ে নাও। এক্ষেত্রে অবশ্যই তোমরা খেয়াল করবে যখন পেমেন্ট করবে, পেমেন্টের সময় কিন্তু টেস্ট পাস বলে একটা বক্সে টিক চিহ্ন দেওয়া থাকবে, ওটাকে বন্ধ করে রাখবে, না হলে কিন্তু দামটা একটু বেশি শো করবে, ঠিক আছে? আর এগুলো কিন্তু সমস্তটাই তোমরা পিডিএফ কেনার পর অ্যাপের মধ্যেই মাই কোর্স সেকশানে কিন্তু তোমরা তোমাদের পিডিএফটি পেয়ে যাবে এবং পিডিএফগুলো কিন্তু তোমরা প্রিন্টও করতে পারবে এবং মোবাইলে ডাউনলোডও করতে পারবে। এছাড়া স্ট্র্যাটেজিকে তো রয়েছে। তোমাদের আবারও বলছি, যদি কোনো রকম সমস্যা হয় নিতে, তাহলে এই নাম্বারে ডাইরেক্ট হোয়াটসঅ্যাপ করে নেবে তোমরা। এই নাম্বারে তোমাদের কিন্তু হোয়াটসঅ্যাপ করলে তোমরা কিন্তু এই নাম্বারের মাধ্যমে সমস্ত বিস্তারিত জানতে পারবে, বা এই নাম্বারের মাধ্যমে যোগাযোগ করলে তোমরা পিডিএফও এখানে পেয়ে যাবে, ঠিক আছে? তো এছাড়া আমাদের স্ট্র্যাটেজিকের মধ্যে যা যা টপিক রয়েছে সব এখানে দেখতে পাচ্ছ, অ্যাপের মধ্যেও সব দেওয়া রয়েছে, সমস্ত ডেমো পিডিএফগুলো বা ডিটেলস রয়েছে এখানে। আমি তবুও তোমাদের দেখিয়ে দিচ্ছি স্ট্র্যাটেজিকের এখানে 120টার ওপর টপিক রয়েছে, যেটা 126টি পেজের মধ্যে কিন্তু আমরা কমপ্লিট করে দিয়েছি। এবং এই স্ট্র্যাটেজিকের পিডিএফটি অত্যন্ত ইম্পর্টেন্ট রয়েছে পিএসসি মিসলিনিয়াসের জন্য বা পিএসসির অন্যান্য সমস্ত এক্সামের জন্য। এখানে ড্যান্স থেকে শুরু করে ফেস্টিভ্যাল বলো, ফেয়ার বলো, আমাদের মানে যা কিছু পড়ে এখানে সমস্ত কিছু এখানে বিস্তারিত দেওয়া রয়েছে। তোমরা ডেমোটা দেখলে পুরোটাই ক্লিয়ার হয়ে যাবে। আর অনেকের হয়তো ভাববে যে কমন পাবে কি না। অবশ্যই বলে রাখি, এর আগে যারা যারা পিডিএফ নিয়েছে তারা যদি পিডিএফটা কমপ্লিট করে থাকে তাহলে তারাই বলতে পারবে তারা কমন পেয়েছে কিনা। তারা অনেক প্রশ্ন কিন্তু কমন পেয়েছে, এর আগে অনেক পিডিএফ আমরা কিন্তু দিয়েছি, এমনকি কারেন্ট অ্যাফেয়ার্সও পিডিএফ কিন্তু রয়েছে। তোমরা মান্থলি কারেন্ট অ্যাফেয়ার্সও কিন্তু নিতে পারো, সমস্ত অ্যাপের মধ্যে দেওয়া রয়েছে। তো চলো আমরা এবার দেখে নেব এমসিকিউ প্রশ্ন উত্তরগুলি। প্রথম আমাদের প্রশ্ন রয়েছে, ভারতের প্রথম জাতীয় উদ্যান কোনটি রয়েছে? ভারতের প্রথম জাতীয় উদ্যান রয়েছে সেটা জিম করবেট ন্যাশনাল পার্ক, যেটা উত্তরাখণ্ডে অবস্থান করছে। অপশান নাম্বার বি আমাদের সঠিক উত্তর হয়ে যাবে, যেটা 1936 সালে এটি কিন্তু প্রথম আমাদের জাতীয় উদ্যান রয়েছে। এছাড়া মনে রাখবে 1973-এর যে আমাদের কী রয়েছে প্রজেক্ট টাইগার, সেটা কিন্তু এই উত্তরাখণ্ডের জিম করবেট জাতীয় উদ্যান থেকেই শুরু হয়েছে। এছাড়া আমাদের অন্যান্য অপশানে রয়েছে, দেখো কানহা জাতীয় উদ্যান, এটি অবস্থান করছে কোথায়? এমপি, মধ্যপ্রদেশে। এবং বন্দিপুর জাতীয় উদ্যান এটা কোথায় রয়েছে? এটি কর্ণাটকে রয়েছে। এবং কাজিরাঙ্গা জাতীয় উদ্যান একশৃঙ্গ গন্ডারের জন্য বিখ্যাত, এটি রয়েছে আসামে। পরবর্তী কোয়েশ্চেন রয়েছে, মৌলিং জাতীয় উদ্যান এটি কোন রাজ্যে অবস্থান করছে? তো মৌলিং জাতীয় উদ্যান এটি অবস্থান করছে ভারতের অরুণাচল প্রদেশে। নেক্সট কোয়েশ্চেন রয়েছে, দাচিগাম জাতীয় উদ্যান কোথায় অবস্থান করছে? তো দাচিগাম জাতীয় উদ্যান এটি অবস্থান করছে জম্মু অ্যান্ড কাশ্মীরে। জম্মু অ্যান্ড কাশ্মীরে অবস্থান করছে দাচিগাম জাতীয় উদ্যান। নেক্সট, বিশ্বের একমাত্র ভাসমান জাতীয় উদ্যান কোনটি? তোমরা সকলে অ্যান্সার করবে, সকলেই জানো যে বিশ্বের একমাত্র ফ্লোটিং ন্যাশনাল পার্ক যেটি অবস্থান করছে কেইবুল লামজাও ন্যাশনাল পার্ক, এটি ভারতের মণিপুর রাজ্যের
কোথায় অবস্থান করছে? লোকটাক হ্রদে। পরের প্রশ্ন, সুন্দরবন জাতীয় উদ্যান ভারতের কোথায় অবস্থান করছে? সুন্দরবন জাতীয় উদ্যান অবস্থান করছে ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যে। অপশান নাম্বার বি সঠিক উত্তর হয়ে যাবে। আর সুন্দরবন সম্পর্কিত তোমাদের যা যা বলেছি, এটা কবে জাতীয় উদ্যান হচ্ছে, কবে রামসার সাইট হিসাবে ঘোষণা হচ্ছে, কবে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের অন্তর্গত হচ্ছে, বায়োস্ফিয়ার হিসাবে কবে ঘোষণা হয়েছিল, এই সম্পূর্ণ বিস্তারিত যা যা রয়েছে সালগুলো আমায় পরপর কিন্তু তোমরা টাইপ করে দেবে কমেন্ট সেকশানে। অবশ্যই অ্যান্সারটা সকলের থেকে এটা চাই। চলো পরবর্তী আমরা প্রশ্ন দেখব এবং তোমরা কিন্তু অবশ্যই অ্যান্সার করার চেষ্টা করবে, ঠিক আছে? আগে, জিম করবেট জাতীয় উদ্যান কোন রাজ্যে অবস্থান করছে? বলো, তোমরা উত্তর করো আগে, তারপর তোমরা অ্যান্সারটা মিলিয়ে নেবে, ঠিক আছে? তো জিম করবেট জাতীয় উদ্যান, যেটা আমরা জানি উত্তরাখণ্ড রাজ্যে অবস্থান করছে, ভারতের প্রথম জাতীয় উদ্যান যেটি। পরের প্রশ্ন রয়েছে মুরলেন জাতীয় উদ্যান, এটি অবস্থান করছে ভারতের কোন রাজ্যে? এটি কিন্তু অবস্থান করছে ভারতের মিজোরাম রাজ্যে। অপশান নাম্বার ডি আমাদের সঠিক উত্তর হয়ে যাবে। পরের প্রশ্ন রয়েছে বন্দিপুর জাতীয় উদ্যান ভারতের নিচের কোন রাজ্যে অবস্থান করছে? বন্দিপুরটি, বন্দিপুর কর্ণাটকে অবস্থান করছে, কর্ণাটকে বন্দিপুর। পরের প্রশ্ন, ভারতের বৃহত্তম জাতীয় উদ্যান কোনটি? আমি আগেও বলেছিলাম ভারতের বৃহত্তম জাতীয় উদ্যান বা তোমরা বলতে পারো উচ্চতম জাতীয় উদ্যান, সেটি হচ্ছে লাদাখে অবস্থান করছে হেমিস জাতীয় উদ্যান, অত্যন্ত ইম্পর্ট্যান্ট রয়েছে। নেক্সট, আর এখানে তুষার চিতা বিখ্যাত রয়েছে। গির জাতীয় উদ্যান কিসের জন্য বিখ্যাত? তো গির জাতীয় উদ্যান, যেটা গুজরাটে অবস্থান করছে, এটি এশিয়াটিক সিংহের জন্য কিন্তু বিখ্যাত। এশিয়াটিক সিংহের যে আবাসস্থল সেটি কিন্তু অবস্থান হচ্ছে এখানে। পরের প্রশ্ন রয়েছে চান্দোলি জাতীয় উদ্যান, এই চান্দোলি জাতীয় উদ্যানটি কোথায় অবস্থান করছে? এটি ভারতের মহারাষ্ট্র রাজ্যে অবস্থান করছে। অপশান নাম্বার সি আমাদের সঠিক উত্তর হবে। পরের প্রশ্ন রয়েছে ভিতরকণিকা জাতীয় উদ্যান ন্যাশনাল পার্ক, এটি ভারতের কোন রাজ্যে অবস্থান করছে? দেখো, ভিতরকণিকা জাতীয় উদ্যান রয়েছে, এটি কিন্তু অবস্থান করছে ওড়িশা রাজ্যে। নেক্সট কোশ্চেন রয়েছে নিচে কোন জাতীয় উদ্যানের জলবায়ুটি ক্রান্তীয় থেকে উপক্রান্তীয় নাতিশীতোষ্ণ এবং আর্কটিক পর্যন্ত পরিবর্তিত হয়? এটা কোন জাতীয় উদ্যানের জলবায়ু এইভাবে পরিবর্তিত হয়? সেটি হচ্ছে কোথাকার? নামদাফা জাতীয় উদ্যান। নামদাফা জাতীয় উদ্যান এটি অবস্থান করছে অরুণাচল প্রদেশে। পরের প্রশ্ন, নিচে কোন জাতীয় উদ্যানটি ভারতের পাশাপাশি ভুটান অঞ্চলেও অবস্থান করছে? অর্থাৎ ভারতের সাথে সাথে আমাদের প্রতিবেশী দেশ ভুটানের সাথেও এটা তোমাদের বলতে পারো সীমানা নির্ধারণ করছে। তো এটি কিন্তু অবস্থান করছে কোথায়? মানস, মানস জাতীয় উদ্যান, যেটা আমাদের আসামে অবস্থান করছে, যেখানে একশৃঙ্গ গন্ডারের জন্য আমাদের মানস জাতীয় উদ্যান, যেটা কিন্তু আসামে অবস্থান করছে। কাজিরাঙ্গা জাতীয় উদ্যান তো আমাদের একশৃঙ্গ গন্ডারের জন্য বিখ্যাত রয়েছে, তাহলে মানস জাতীয় উদ্যানটা কিসের জন্য বিখ্যাত রয়েছে? তোমরা কমেন্ট সেকশানে অবশ্যই জানাবে। আর এটি কিন্তু ভুটানের যে বর্ডার রয়েছে সেখানে কিন্তু অবস্থান করছে, কারণ আসাম এবং ভুটান তো একদম পাশাপাশি রয়েছে। পরের প্রশ্ন রয়েছে নাগারহোল জাতীয় উদ্যান, এটি কোন রাজ্যে অবস্থান করছে? তো নাগারহোল জাতীয় উদ্যান অবস্থান করছে কর্ণাটক রাজ্যে। পরের প্রশ্ন রয়েছে সাইলেন্ট ভ্যালি জাতীয় উদ্যান, এটি ভারতের কোন রাজ্য বা ইউটিতে অবস্থান করছে? তো সাইলেন্ট ভ্যালি এটি কিন্তু ভারতের কেরালা রাজ্যে অবস্থান করছে। পরের প্রশ্ন রয়েছে ভারতের প্রথম জাতীয় উদ্যান ভারতের কোন জাতীয় উদ্যান একশৃঙ্গ গন্ডারের জন্য বিখ্যাত? তো এটা আমরা দেখলাম কাজিরাঙ্গা জাতীয় উদ্যান রয়েছে, একশৃঙ্গ গন্ডারের জন্য বিখ্যাত রয়েছে এটি। নেক্সট, কোন জাতীয় উদ্যানটি ভাসমান উদ্ভিদের অর্থাৎ ফ্লোটিং ভেজিটেশন এর কারণে অনন্য, যা সমৃদ্ধ জীববৈচিত্র্যকে সহায়তা করে? ভালো করে দেখো এই কোশ্চেনটি, এটি কিন্তু ভাসমান উদ্ভিদের কথা বলা হয়েছে, এর কারণে অনন্য এবং এটি কিন্তু সমৃদ্ধ জীববৈচিত্র্যকে সহায়তা করে থাকে। কারণ একটা জীববৈচিত্র্য তার মূল ভিত্তিই হচ্ছে জলে ভাসমান যে সমস্ত আমাদের উদ্ভিদগুলো রয়েছে তার উপর ভিত্তি করে কিন্তু একটা জলের যে বাস্তুতন্ত্র বা জীববৈচিত্র্য সেটাই কিন্তু সৃষ্টি হয়। এটার মূল ভিত্তিই হচ্ছে ভাসমান উদ্ভিদ। তো এটি নিচের কোন জাতীয় উদ্যানে আমরা দেখতে পাই? দেখো, এই কোশ্চেনটি কিন্তু একটু ঘুরিয়ে কিন্তু জিজ্ঞাসা করা হয়েছিল। প্রশ্ন কিন্তু আমাদের এটা কিন্তু একটা সেন্ট্রাল লেভেলের প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন কিন্তু রয়েছে, ঠিক আছে? তো কোশ্চেনে কিন্তু সাধারণত একটু ঘুরিয়ে বলা হচ্ছে। কি বলা হচ্ছে আমরা বুঝতেই পারছি যে এমন একটা জাতীয় উদ্যান আমাদের বলতে হবে যেখানে ভাসমান উদ্ভিদের দ্বারা একটা সমৃদ্ধ জীববৈচিত্র্য আমরা দেখতে পাবো। অর্থাৎ জীববৈচিত্র্য মানে কি? টোটাল যে ইকোসিস্টেম সেটা হচ্ছে আমাদের যে
বলতে পারি আমরা সেটা ন্যাশনাল পার্ক। এই যে ন্যাশনাল পার্কটা ভাসমান অবস্থায় রয়েছে এমন একটা ইকোসিস্টেমে, সেটা কোন ন্যাশনাল পার্ক এটা আমাদের কিন্তু বলতে হবে। তার মানে আমাদের হয়ে যাবে কেইবুল লামজাও ন্যাশনাল পার্ক, যেটা ওই আমাদের মণিপুরে অবস্থান করছে। অপশান নাম্বার ডি আমাদের এটা সঠিক উত্তর হয়ে যাবে। পরের প্রশ্ন রয়েছে শ্রী ভেঙ্কটেশ্বর জাতীয় উদ্যান এটা নিচের কোন পর্বত শ্রেণীতে অবস্থান করছে? তো এক্ষেত্রে কিন্তু এটি আমাদের কোথায় হয়ে যাবে সঠিক উত্তর? অপশান নাম্বার এতে দেখতে পাচ্ছ শেষাচলম পাহাড়, এখানেই কিন্তু অবস্থান করছে শ্রী ভেঙ্কটেশ্বর জাতীয় উদ্যান এই পর্বতশ্রেণীতে। নেক্সট কোশ্চেন রয়েছে দাচিগাম জাতীয় উদ্যান প্রধানত কি পাওয়া যায় এখানে? তো দাচিগাম জাতীয় উদ্যান যেটা রয়েছে এখানে কি পাওয়া যায়? চিতাবাঘের জন্য এটি বিখ্যাত রয়েছে, জম্মু কাশ্মীরের সেটা। বক্সা জাতীয় উদ্যান নিচের কোন রাজ্যে অবস্থান করছে? তো বক্সা এটি আমাদের পশ্চিমবঙ্গে অবস্থান করছে। নেক্সট, উত্তর পূর্ব ভারতের কোন জাতীয় উদ্যানে চিতাবাঘ, বাঘ এবং ক্লাউডেড লেপার্ড এবং স্নো লেপার্ড এই 4 প্রজাতির বড় বড় বিড়াল একত্রে দেখা যায়, বা এটাকে আমরা বলতে পারি লেপার্ড জাতীয় প্রাণী, এইগুলোকে আমরা 4টে প্রজাতি দেখতে পাই একসাথে, সেটা হচ্ছে নামদাফা জাতীয় উদ্যান। অপশান নাম্বার সি আমাদের সঠিক উত্তর হবে, আর এটা প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন রয়েছে আমাদের, ঠিক আছে। আর এটা নামদাফা জাতীয় উদ্যান কোথায় রয়েছে? নামদাফা জাতীয় উদ্যান যেটা আমাদের অরুণাচল প্রদেশে অবস্থান করছে। নেক্সট, ভরতপুর জাতীয় উদ্যান নিচের কোন জাতীয় উদ্যানের পুরনো নাম? দেখো ভরতপুর জাতীয় উদ্যান এটা পুরনো নাম রয়েছে, এটা কোন জাতীয় উদ্যানের? সেটা হচ্ছে কেওলাদেও জাতীয় উদ্যানেরই পুরনো নাম হচ্ছে ভরতপুর জাতীয় উদ্যান। পরের প্রশ্ন, বারসিঙ্গা যাকে সোয়াম ডিয়ারও বলা হয়ে থাকে এর সংরক্ষণের জন্য নিচের কোন স্থানটি বিখ্যাত রয়েছে? কোন জাতীয় উদ্যানটি বিখ্যাত রয়েছে বারসিঙ্গা, যেটাকে আমরা কি বলছি? সোয়াম ডিয়ার। তো এটির জন্য বিখ্যাত রয়েছে কানহা জাতীয় উদ্যান, মধ্যপ্রদেশের। দেখো তোমাদের বলে রাখি, আমাদের এই ক্লাসের যে পিডিএফ সেটা কিন্তু অল ইন্ডিয়া র্যাঙ্কার্স অ্যাপের ফ্রি পিডিএফ সেকশানে তোমরা কিন্তু পেয়ে যাবে। তার সাথে সাথে ওই ফ্রি পিডিএফ সেকশানেই তোমরা কিন্তু যদি চাও যে ভারতের বর্তমানে এখনও পর্যন্ত যে 107টি জাতীয় উদ্যান বা ন্যাশনাল পার্ক রয়েছে তার টোটাল লিস্ট তোমার যদি প্রয়োজন হয় তাহলে কিন্তু তোমরা ফ্রি পিডিএফ সেকশানে কিন্তু পেয়ে যাবে, যেটা অলরেডি কিন্তু ওখানে দেওয়া রয়েছে 107টা জাতীয় উদ্যানের লিস্ট, ঠিক আছে। সেই ফ্রি পিডিএফ সেকশান থেকে তোমরা ডাউনলোড করতে পারো। চলো পরের প্রশ্ন আমাদের রয়েছে পেরিয়ার জাতীয় উদ্যান কোন পর্বতশ্রেণীর সাথে সম্পর্কিত রয়েছে? দেখো পেরিয়ার যেটা কোথায় রয়েছে? পেরিয়ার যেটা রয়েছে আমাদের কেরালায় রয়েছে। কেরালা, আর এখন কিন্তু কেরালা না, এটা হচ্ছে কেরালম, ঠিক আছে। অবশ্যই মনে রাখবে কেরালার নাম পরিবর্তন হয়েছে এখন কি কেরালম। এবং কেরালম যেটা যাই হোক, এখানে কিন্তু আমাদের এটা পশ্চিমঘাট পর্বতের সাথে কিন্তু যুক্ত রয়েছে বা সম্পর্কিত রয়েছে এই পেরিয়ার জাতীয় উদ্যানটি। পরের প্রশ্ন রয়েছে নিচের কোন জাতীয় উদ্যানটি জনপ্রিয় চরিত্র যে মোগলি এর সাথে যুক্ত রয়েছে? জনপ্রিয় চরিত্র মোগলির সাথে যুক্ত রয়েছে যে জাতীয় উদ্যান সেটি হচ্ছে পেঞ্চ জাতীয় উদ্যান। আর অবশ্যই মনে রাখবে এটি কিন্তু প্রিভিয়াস ইয়ার কোশ্চেন থেকে কিন্তু আমরা এটা তুলেছি, ঠিক আছে। এটাও কিন্তু গুরুত্বপূর্ণ রয়েছে, অলরেডি কিন্তু এক্সামে এসেছে। বন্যপ্রাণী সংরক্ষণ আইন অনুসারে নিচের কে একটি অঞ্চলকে জাতীয় উদ্যান হিসাবে ঘোষণা করতে পারে? মানে একটা অঞ্চলকে জাতীয় উদ্যান হিসাবে ঘোষণা করতে পারে নিম্নের মধ্যে কে? সুপ্রিম কোর্ট, বন বিভাগ, কেন্দ্রীয় সরকার নাকি রাজ্য সরকার? এটি কিন্তু করতে পারে রাজ্য সরকার, কারণ রাজ্য সরকারের হাতে কিন্তু সেই ক্ষমতা রয়েছে। পরের প্রশ্ন রয়েছে ভারতের কোন সংরক্ষিত অঞ্চলে স্থানীয় মানুষের বায়োমাস সংগ্রহ এবং ব্যবহারের কোনো অনুমতি নেই? এটা নেই, সেটা কোন জায়গাটা, কোন সংরক্ষিত অঞ্চল যেখানে স্থানীয় মানুষের হাতে সেই ক্ষমতা নেই, যেখানে কোনো কিছু বায়োমাস সংগ্রহ করবে বা ব্যবহার করবে তার কোনো অনুমতি দেওয়া হয় না, সেটাই হচ্ছে জাতীয় উদ্যান ন্যাশনাল পার্ক। ফার্স্টে তোমাদের যেটা জানিয়েছি থিওরি পার্টে, যে জাতীয় উদ্যান হলো এমন একটি সংরক্ষিত এলাকা যেখানে মানুষের কোনো রকম তোমরা বলতে পারো হস্তক্ষেপ থাকে না, মানুষের কোনো অনুমতি নেই সেখানে বাসস্থান তৈরি করা, কোনো প্রাণীকে হত্যা করা, কোনো প্রাণীর শিকার করা, এই কোনো রকম অনুমতি কিন্তু কোনো মানুষের সেখানে থাকে না। সেটাই হচ্ছে একটা সংরক্ষিত এলাকা, যেটা ন্যাশনাল পার্ক। পরবর্তী প্রশ্ন রয়েছে জাতীয় উদ্যান হলো এক ধরনের কি? তো জাতীয় উদ্যান যেহেতু এই ধরনের একটা আমরা প্রথমেই দেখে নিয়েছি তার সংজ্ঞা, সেহেতু এটি হচ্ছে একটি ইনসিটু জীববৈচিত্র্যের সংরক্ষণের মধ্যে পড়ছে, অর্থাৎ অপশান নাম্বার বি আমাদের কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে।
দেখো এখানে ইনসিটু বলতে আমরা সাধারণত যদি বলা হয় যে জিনিসটা বুঝি সেটা হচ্ছে দেখা গেল একটা নির্দিষ্ট এলাকা, দেখা গেল সুন্দরবনে আমরা কি দেখছি, ম্যানগ্রোভ অরণ্য, ওটাকে তো আমরা আগে থেকে তৈরি করে নিই বা আগে থেকে কোথা থেকে নিয়ে আসিনি, ওটা তো আগে থেকে ওখানে ছিল, ম্যানগ্রোভ ওখানেই তৈরি হয়েছে এবং সেখানেই কিন্তু আমরা সেটাকে সংরক্ষণ করেছি। অর্থাৎ এটি কিন্তু একটা প্রাকৃতিক আমরা বলতে পারি, মানে প্রাকৃতিক বিষয় যেটা যেখানে উৎপত্তি হয়েছে সেখানেই আমরা সেটাকে সংরক্ষণ করছি এবং এই জিনিসটাকেই কিন্তু আমরা বলছি ইনসিটু সংরক্ষণ। ঠিক আছে, চলো পরের প্রশ্ন। দাচিগাম জাতীয় উদ্যান কার সাথে সম্পর্কিত? তো দাচিগাম জাতীয় উদ্যান আমরা দেখেছি যেখানে কাশ্মীরি হরিণ রয়েছে, হাঙ্গুল রয়েছে, অপশান নাম্বার ডি আমাদের সঠিক উত্তর হবে। পরের প্রশ্ন আছে, সঞ্জয় গান্ধী জাতীয় উদ্যান এটা ভারতের কোন রাজ্যে আমরা দেখতে পাই? সঞ্জয় গান্ধী জাতীয় উদ্যানটি আমরা দেখতে পাবো মহারাষ্ট্র রাজ্যে, অপশান নাম্বার সি। পরের প্রশ্ন, আমরা জানি ভারতে বর্তমানে 107টি কিন্তু জাতীয় উদ্যানের সংখ্যা রয়েছে, যার মধ্যে 107তম জাতীয় উদ্যানটি কোনটা রয়েছে? সেটাই হচ্ছে সিমলিপাল জাতীয় উদ্যান রয়েছে, অপশান নাম্বার এ। পরের প্রশ্ন রয়েছে, মিজোরামের যে ফামাংপুই জাতীয় উদ্যান নিচের কোন নামেও এটি পরিচিত? আরেকটি নামে কিন্তু এটি পরিচিত রয়েছে, মিজোরামে অবস্থান করছে, যার নাম হচ্ছে ব্লু মাউন্টেন পার্ক, অপশান নাম্বার সি। পরবর্তী প্রশ্ন রয়েছে, কানহা জাতীয় উদ্যান এটা কোন রাজ্যে অবস্থান করছে? তো এটা মধ্যপ্রদেশে অবস্থান করছে। পরের প্রশ্ন, সুন্দরবন জাতীয় উদ্যান কোথায়? এটা আমরা সকলেই জানি, পশ্চিমবঙ্গে। পরের প্রশ্ন, কুনন জাতীয় উদ্যান এটা অবস্থান করছে কোথায়? এটা মধ্যপ্রদেশে অবস্থান করছে। টোটাল 12টা আছে। নেক্সট, কোন জাতীয় উদ্যানটিতে দুটি উপত্যকার নদী অববাহিকা রয়েছে যা সিন্ধু নদে গিয়ে মেশে এবং এর নাম একটি বিখ্যাত মঠের নামে রাখা হয়েছে? তার মানে সেই জাতীয় উদ্যানটি কোনটা? সঠিক উত্তর হয়ে যাবে হেমিস জাতীয় উদ্যান। এই হেমিস জাতীয় উদ্যান, এই ক্ষেত্রে এটা মনে রাখবে অবশ্যই, এটা পরীক্ষায় আসা কোশ্চেন রয়েছে, যেটা দুটি উপত্যকার নদী অববাহিকা রয়েছে এখানে, যেটা সিন্ধু নদে গিয়ে মিশেছে এবং এর নাম একটি বিখ্যাত মঠের নামেও রাখা হয়েছে, সেটাই হচ্ছে হেমিস জাতীয় উদ্যান, লাদাখের। পরের প্রশ্ন, কোন জাতীয় উদ্যানটি নীলগিরি বায়োস্ফিয়ার রিজার্ভের একটি অংশ রয়েছে? তো নীলগিরি বায়োস্ফিয়ার রিজার্ভের একটি অংশ রয়েছে, সেটা বন্দিপুর জাতীয় উদ্যান, কর্ণাটকের। বিশ্বের কোন বিপন্ন প্রজাতির সবচেয়ে বড় জনসংখ্যা আসামের কাজিরাঙ্গা জাতীয় উদ্যানে বসবাস করে? অর্থাৎ জনসংখ্যা বলতে এখানে বিভিন্ন বিপন্ন প্রজাতির জনসংখ্যার কথা বলা হচ্ছে, সবচেয়ে বড় যেটা অবস্থান করছে আসামের কাজিরাঙ্গাতে, সেটাই হচ্ছে একশৃঙ্গ গন্ডার। ভারতের কোন রাজ্যে জাতীয় উদ্যানের সংখ্যা সবচেয়ে বেশি রয়েছে? সেটা হচ্ছে মধ্যপ্রদেশে সবথেকে বেশি রয়েছে জাতীয় উদ্যানের সংখ্যা। শুধু তাই নয়, আয়তনে কিন্তু আমাদের যদি বলা হয় বনভূমির সংখ্যা কোথায় বেশি আছে, সেটা মধ্যপ্রদেশে বেশি আছে। আর মধ্যপ্রদেশে টোটাল 12টি কিন্তু বর্তমানে জাতীয় উদ্যানের সংখ্যা রয়েছে, যেটা হাইয়েস্ট। পরের প্রশ্ন রয়েছে, ভারতের জাতীয় উদ্যান ঘোষণা করার যে অধিকার, এটা কোন আইনের অধীনে করা হয়? এটি কিন্তু করা হয়ে থাকে বন্যপ্রাণী সংরক্ষণ আইন 1972-এর অধীনে। পরের প্রশ্ন, কাজিরাঙ্গা জাতীয় উদ্যান কোন রাজ্যে অবস্থান করছে? আমরা দেখেই নিয়েছি, এটি আসামে অবস্থান করছে। গির জাতীয় উদ্যান কোথায় রয়েছে? এটি গুজরাটে আছে। নেক্সট, রণথম্বা জাতীয় উদ্যান কোথায় আছে? এটি রাজস্থানে রয়েছে। এগুলো সবই কিন্তু প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন রয়েছে, মানে ইজি কোশ্চেন রয়েছে, যেগুলো কিন্তু এইভাবেই জিজ্ঞাসা করা হয় নর্মালি। হেমিস জাতীয় উদ্যান এটা বিরল যে প্রাণীর জন্য বিখ্যাত রয়েছে সেটা কোনটা? কোন বিরল প্রাণীর জন্য বিখ্যাত রয়েছে হেমিস জাতীয় উদ্যান? এটা হচ্ছে স্নো লেপার্ডের জন্য বিখ্যাত বা তুষার চিতার জন্য বিখ্যাত রয়েছে এই লাদাখের হেমিস জাতীয় উদ্যান। পেরিয়া জাতীয় উদ্যান কোন রাজ্যে রয়েছে? এটা কেরালায় রয়েছে। পেরিয়ার জাতীয় উদ্যান প্রধানত কিসের জন্য বিখ্যাত? এই যে আমাদের কেরলমের যে পেরিয়ার জাতীয় উদ্যান রয়েছে, এটি কিন্তু হাতির জন্য বিখ্যাত রয়েছে। পরের প্রশ্ন, মানস জাতীয় উদ্যান কোন রাজ্যে রয়েছে? আসামে রয়েছে। নেক্সট, ভারতের সবচেয়ে ছোট জাতীয় উদ্যান কোনটি? ক্ষুদ্রতম জাতীয় উদ্যান সেটা হচ্ছে সাউথ বটন আইল্যান্ড জাতীয় উদ্যান, যেটা আন্দামান নিকোবর আইল্যান্ডে অবস্থান করছে। সাউথ বটন আইল্যান্ড জাতীয় উদ্যান। আর মনে রাখবে, যখনই দেখবে বাটান বাটান এই যে ন্যাশনাল পার্কগুলো আসবে, সেগুলো সবই কিন্তু তোমরা আন্দামান নিকোবরে পেয়ে যাবে। ঠিক আছে, চলো পরের প্রশ্ন, নামদাফা জাতীয় উদ্যান কোন রাজ্যে অবস্থান করছে? তো অরুণাচল প্রদেশে অবস্থান করছে এটি। পরের প্রশ্ন,
বান্ধবগড় জাতীয় উদ্যান কোন রাজ্যে অবস্থান করছে? তো বান্ধবগড় এটি মধ্যপ্রদেশ রাজ্যে অবস্থান করছে। পেঞ্চ জাতীয় উদ্যান এটি কোন দুটি রাজ্যে বিস্তৃত রয়েছে? পেঞ্চ, দেখো পেঞ্চ কিন্তু আমাদের বিস্তার করছে দুটো রাজ্যে, একটা হচ্ছে মধ্যপ্রদেশ এবং তার প্রতিবেশী রাজ্য মহারাষ্ট্র। এই দুটো রাজ্যেই কিন্তু আমরা দেখতে পাবো পেঞ্চ জাতীয় উদ্যানকে। দেখো অনেক সময় কিন্তু তোমরা দেখতে পাবে যে মধ্যপ্রদেশে দেখা গেল অনেক সময় 11টা 12টার জায়গায় 11টা দেখতে পাবে, বা মহারাষ্ট্রে দেখা গেলো একটা বেশি হয়ে গেল। তার প্রধান কারণ হচ্ছে এই পেঞ্চকে নিয়ে। কেউ পেঞ্চ মধ্যপ্রদেশের মধ্যে ইনক্লুড করে দেয়, কেউ আবার মহারাষ্ট্রের মধ্যে ইনক্লুড করে। কিন্তু পরীক্ষায় যদি তোমাদের প্রশ্ন আসে কোন রাজ্যে রয়েছে, তোমাদের দুটো অপশান একসাথে কখনোই কিন্তু দেবে না, ঠিক আছে? যদিও দিয়ে দেয় তাহলে তোমরা মধ্যপ্রদেশ কিন্তু করে দেবে সেক্ষেত্রে। দ্য জঙ্গল বুকের অনুপ্রেরণায় কোন জাতীয় উদ্যান থেকে নেওয়া হয়েছে বলে মনে করা হয়? দ্য জঙ্গল বুক এটি কিন্তু পেঞ্চ জাতীয় উদ্যান এখান থেকে কিন্তু নেওয়া হয়েছে বলে মনে করা হয়। রানাথাম্বা জাতীয় উদ্যান প্রধানত কিসের জন্য বিখ্যাত রয়েছে? এটি আমাদের বাঘের জন্য বিখ্যাত রয়েছে। সুন্দরবন জাতীয় উদ্যান রয়েছে, এটি রয়্যাল বেঙ্গল টাইগারের জন্য বিখ্যাত। পরের প্রশ্ন, হেমিস জাতীয় উদ্যান এখানে কোন কেন্দ্রশাসিত অঞ্চলে এটি অবস্থান করছে? তাও লাদাখে অবস্থান করছে, ইউটি। দেখো এগুলো সবই কিন্তু বিভিন্ন এক্সামে আসা কোশ্চেন, তো এসএসসি এমটিএসের রয়েছে, জিডির রয়েছে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন, রেলেরও কিছু নেওয়া হয়েছে, তার সাথে আমাদের পিএসসি ক্লার্কশিপ রয়েছে, মিসলিনিয়াসের রয়েছে, ঠিক আছে? তো বিভিন্ন প্রশ্নপত্র প্রিভিয়াস ইয়ারে না নেওয়ার কারণে এখানে অনেক প্রশ্ন তোমরা রিপিটও কিন্তু পেয়ে যাচ্ছ, ঠিক আছে? তার মানে হচ্ছে রিপিট মানে আমি দুবার নিয়েছি এই নয়, তার মানে হচ্ছে রিপিট মানে হচ্ছে মানে দুটো বা তিনটে পরীক্ষায় কিন্তু এগুলো এসেছে। পরের প্রশ্ন, উড়িষ্যায় অবস্থিত ভিতরকণিকা জাতীয় উদ্যান কোন নদীর তীরে অবস্থান করছে? তো এটি কিন্তু অবস্থান করছে ব্রাহ্মণী এবং বৈতরণী নদীর তীরে। মোল্লেম জাতীয় উদ্যান এটি অবস্থান করছে কোন রাজ্যে? না গোয়াতে। মোল্লেম গোয়াতে। উড়িষ্যার ভিতরকণিকা যে বন্যপ্রাণী অভয়ারণ্য, এটা কিসের জন্য বিখ্যাত রয়েছে, বা কিসের একটি সংরক্ষিত স্থান রয়েছে উড়িষ্যার ভিতরকণিকা, যেটা কোন বন্যপ্রাণীর জন্য? এটা হচ্ছে নোনা জলের যে কুমির রয়েছে তার জন্য কিন্তু বিখ্যাত রয়েছে। উড়িষ্যার ভিতরকণিকা বন্যপ্রাণী অভয়ারণ্যের জন্য এটি বিখ্যাত রয়েছে, ন্যাশনাল পার্ক। ভ্যালি অফ ফ্লাওয়ার্স বা ফুলের উপত্যকা এই জাতীয় উদ্যানটি অবস্থান করছে কোথায়? এটি কিন্তু উত্তরাখণ্ডে অবস্থান করছে ভ্যালি অফ ফ্লাওয়ার্স জাতীয় উদ্যান। ইন্দ্রাবতী জাতীয় উদ্যান অবস্থান করছে ভারতের কোন রাজ্যে? এটি ছত্তিশগড় রাজ্যে অবস্থান করছে। পরের প্রশ্ন, কাঙ্গের ঘাটি জাতীয় উদ্যান অবস্থান করছে কোন রাজ্যে? এটি ছত্তিশগড়ে অবস্থান করছে কাঙ্গের ঘাটি, এবং আগেরটা দেখলাম ইন্দ্রাবতী, দুটোই কিন্তু ছত্তিশগড়। সাতপুরা পর্বতমালায় অবস্থিত সাতপুরা জাতীয় উদ্যান অবস্থান করছে কোন রাজ্যে? এটি মধ্যপ্রদেশে অবস্থান করছে। পরের প্রশ্ন, মুকুর্তি জাতীয় উদ্যান এটি কোন রাজ্যে রয়েছে? এটি তামিলনাড়ুতে রয়েছে মুকুর্তি জাতীয় উদ্যান। পরের প্রশ্ন, গ্রেট হিমালয়ান জাতীয় উদ্যান যাকে 2014 সালে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের মর্যাদায় অন্তর্ভুক্ত করা হয়েছে, এটি কোন রাজ্যে অবস্থান করছে? গ্রেট হিমালয়ান জাতীয় উদ্যান, যেটা হিমাচল প্রদেশে রয়েছে। মৃদুমালায় জাতীয় উদ্যান কোন রাজ্যে রয়েছে? মৃদুমালায় রয়েছে আমাদের তামিলনাড়ু রাজ্যে। অবশ্যই তোমরা যারা যারা ক্লাস দেখছো একটা লাইক করে দেবে, শেয়ার করে দেবে এগুলো যাদের প্রয়োজন রয়েছে, এবং এর পরবর্তী যে যে টপিকগুলো রয়েছে সেগুলো কিন্তু আমি করিয়ে দেবো, এবং তার সাথে তোমরা কমেন্ট সেকশানে জানিয়ে দেবে তোমাদের অন্যান্য কোন কোন টপিক প্রয়োজন রয়েছে। তাহলে সেই টপিক থেকে এইভাবেই টোটাল থিওরি এবং এমসিকিউ সহ প্রিভিয়াস ইয়ারের সমস্ত প্রশ্ন কিন্তু আমরা নিয়ে আলোচনা করে দেবো। পরের প্রশ্ন রয়েছে, ইরাভিকুলাম জাতীয় উদ্যান নিচের কোন রাজ্যে অবস্থান করছে? এটি কেরালা রাজ্যে অবস্থান করছে। শ্রী ভেঙ্কটেশ্বর জাতীয় উদ্যান রয়েছে, এটা কোন রাজ্যে রয়েছে? এটি অন্ধ্রপ্রদেশ রাজ্যে অবস্থান করছে ভেঙ্কটেশ্বর জাতীয় উদ্যান। পরের প্রশ্ন, নাগার্জুন সাগর শ্রীশৈলেম জাতীয় উদ্যান অবস্থান করছে কোন দুটি রাজ্যে? দেখো নাগার্জুন সাগর শ্রীশৈলেম যে জাতীয় উদ্যান, এটা অন্ধ্রপ্রদেশ এবং তেলেঙ্গানা অবস্থান করছে, অপশন নাম্বার ডি। পরের প্রশ্ন রয়েছে, বন্দিপুর জাতীয় উদ্যান এটা কোন রাজ্যে রয়েছে? বন্দিপুর আমাদের কর্ণাটকে রয়েছে। আনসি জাতীয় উদ্যান যাকে কালী জাতীয় উদ্যানও বলা হয়ে থাকে, এটা কোন রাজ্যে অবস্থান করছে? আনসি, এটা আনসি কর্ণাটকে অবস্থান করছে। নেক্সট দেখো পরবর্তী প্রশ্ন রয়েছে আমাদের কি, কাঞ্চনজঙ্ঘা জাতীয় উদ্যান এটা কোন রাজ্যে অবস্থান করছে? সিক্কিমে। আর এটা হচ্ছে একমাত্র ভারতের মিক্সড জাতীয় উদ্যান, ঠিক আছে, সিক্কিমে অবস্থান করছে। সিঙ্গালীলা জাতীয় উদ্যান কোন রাজ্যে অবস্থান করছে? আমাদের পশ্চিমবঙ্গে রয়েছে এটি। নেক্সট, নেওড়া ভ্যালি এটাও আমাদের পশ্চিমবঙ্গে রয়েছে।
জলদাপাড়া, গরুমারা, তারপরে আমাদের রয়েছে কি নেওড়া ভ্যালি, সুন্দরবন, এগুলো সবই কিন্তু আমাদের অবস্থান করছে কোথায়? পশ্চিমবঙ্গে, ঠিক আছে। তাছাড়া আরেকটা রয়েছে বক্সা টাইগার রিজার্ভ, ঠিক আছে। এগুলো সবই কিন্তু রয়েছে আমাদের কি জাতীয় উদ্যান রয়েছে, এগুলো সবই কিন্তু আমাদের অবস্থান করছে পশ্চিমবঙ্গে। নেক্সট, ওরাং জাতীয় উদ্যান কোথায় অবস্থান করছে? ওরাং জাতীয় উদ্যান এটি কিন্তু আমাদের অবস্থান করছে নিচে কোন রাজ্যে? আসাম, অপশান নাম্বার ডি। নেক্সট, নামেরি জাতীয় উদ্যানটা কোথায় অবস্থান করছে? এটাও আসামে রয়েছে, নামেরি, আসাম। পরবর্তী রয়েছে ডিব্রু সাইখোয়া জাতীয় উদ্যান। ডিব্রু সাইখোয়া জাতীয় উদ্যান, তোমরা ডিব্রু নাম শুনেই বুঝতে পারছো আসামেই রয়েছে এটা, না ডিব্রুগড়, সুতরাং আসাম হয়ে যাবে। পরের প্রশ্ন, মহাবীর হরিণা বনস্থলী জাতীয় উদ্যান রয়েছে, এটা কোথায় অবস্থান করছে? এটি কিন্তু তেলেঙ্গানাতে রয়েছে। পরের প্রশ্ন, কাঞ্চনজঙ্ঘা জাতীয় উদ্যান কত সালে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের মর্যাদার অন্তর্ভুক্ত হয়েছে? অত্যন্ত ইম্পর্টেন্ট রয়েছে, যেটা ভারতের একমাত্র মিক্সড জাতীয় উদ্যান, সিকিমে অবস্থান করছে। 2016 সালে এটি কিন্তু আমাদের ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের অন্তর্ভুক্ত হয়েছে। তো এই পর্যন্ত ছিল আমাদের ক্লাসটি। কেমন লাগলো অবশ্যই জানাবে তোমরা, লাইক শেয়ারটা অবশ্যই করে দিও, সাবস্ক্রাইব করে রাখবে ইউটিউব চ্যানেল অল ইন্ডিয়া র্যাঙ্কার্স, এবং এই যে আমাদের ফেসবুক পেজে যারা দেখছো সকলে এই পেজটিকে ফলো করে রাখবে, এবং অন্যান্য ক্লাসের জন্য অবশ্যই নোটিফিকেশান বা বেল আইকন যাই হোক সেগুলো কিন্তু তোমরা অন করে রাখবে। তার সাথে টেলিগ্রামে যুক্ত থাকবে যে কোনো গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য। অ্যাপটি ডাউনলোড করবে কেন? তার কারণ হচ্ছে অ্যাপের মধ্যে আজকের যেমন ক্লাসের যে পিডিএফটা সেটা কোথায় পাবে? অ্যাপের মধ্যে তোমরা পেয়ে যাবে। এছাড়া অন্যান্য আগের যত ক্লাস রয়েছে সমস্ত ক্লাসের পিডিএফ অল ইন্ডিয়া র্যাঙ্কার্স মোবাইল অ্যাপের ফ্রি পিডিএফ সেকশনে তোমরা পেয়ে যাবে। এছাড়া তোমাদের জন্য বলে রাখি, যারা মিসলিনিয়াসের পরীক্ষার্থী রয়েছে তাদের জন্য স্পেশালভাবে যদি কারেন্ট অ্যাফেয়ার্স তোমাদের প্রয়োজন হয়, লাস্ট 6 মাসেরটা তোমরা করে যাবে। 13 টাকা করে এখানে প্রাইস রয়েছে, কিন্তু যে কোনো মাসের তোমরা এখানে পেয়ে যাবে। তাছাড়া তোমাদের জন্য সবথেকে বেশি যেটা ইম্পর্ট্যান্ট রয়েছে সেটা আমি তোমাদের এখানে দেখিয়ে রাখি, ভারতের ইতিহাস, ভারতের সংবিধান, স্ট্যাটিক জিকে, এবং এখানে এটা দেখতে পাচ্ছি না সেটা হচ্ছে জিওগ্রাফি, ভারতের ভূগোল। এই টোটাল যে কোনো পিডিএফ তোমরা যখনই নিতে যাবে, দেখা গেলো ভারতের ভূগোল নিতে যাচ্ছ, তার সাথে যদি তোমরা ভারতের ইতিহাস নিয়ে নাও, তাহলে 100-র পরিবর্তে এই দামটা অনেকটাই কমে যাবে, প্রায় 20 টাকা প্রায় কমে যাবে যে কোনো পিডিএফের জন্য, ঠিক আছে। তো অবশ্যই আমি সকলকে বলবো, যখনই তোমরা পিডিএফগুলো নেবে একটা একটা করে নেওয়ার দরকার নেই। যে কোনো একটা পিডিএফের সাথে আর একটা পিডিএফ যখনই তোমরা নেবে তখনই কিন্তু দাম তোমাদের অটোমেটিক কিন্তু কমে যাবে, ঠিক আছে। আর মনে রাখবে, যখন পেমেন্ট করবে, পেমেন্টের সময় টেস্ট পাস বলে একটা অপশান থাকবে, সেখানে টিক চিহ্ন দেওয়া থাকবে, ওটাকে বন্ধ করে তারপর পেমেন্টটা করবে। আর পিডিএফ কোথায় পাবে? অ্যাপের মধ্যেই মাই কোর্স নিচের দিকে দেখতে পাবে, মাই কোর্স সেকশন, সেখানে তোমরা তোমাদের পিডিএফটা কিন্তু পেয়ে যাবে। এবং তোমাদের জন্য কিন্তু আর একটা ইম্পর্টেন্ট টপিক রয়েছে, সেটা হচ্ছে সায়েন্স। এই সায়েন্সের থেকে যা ইম্পর্টেন্ট রয়েছে প্রিভিয়াস ইয়ার গেটে আমি সমস্ত কিছু তোমাদের জন্য এখানে এনে দিচ্ছি। সায়েন্সের 1 লাইনার ফরম্যাটে কিছু প্রশ্ন উত্তর থাকবে ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি থেকে। এই টোটালটাই তোমরা অ্যাপের মাধ্যমে পেয়ে যাবে, এবং এটা খুব সম্ভবত আমরা বলতে পারো তোমরা 4 থেকে 5 দিনের মধ্যে কিন্তু আমরা এটা আপলোড করে দেবো অ্যাপের মধ্যে, ঠিক আছে। তো এছাড়া কিন্তু তোমরা সামনে যদি রেলের যারা পরীক্ষার্থী রয়েছে, এই মিসলিনিয়াসের পাশাপাশি রেলের কিন্তু ভ্যাকেন্সি এনটিপিসির 30 দিনের মধ্যে তোমরা দেখতে পাবে, ঠিক আছে। এনটিপিসির যে 2020-21 থেকে শুরু করে একদম 2026 পর্যন্ত গ্র্যাজুয়েট, আন্ডার গ্র্যাজুয়েট দুটোরই কিন্তু প্রিভিয়াস ইয়ারের যে জিকে কোয়েশ্চেনগুলো রয়েছে সেগুলো আমরা সাবজেক্ট ওয়াইজ সব কিছু অ্যারেঞ্জ করে দিয়েছি অ্যাপের মধ্যে। যার যেটা প্রয়োজন সে কিন্তু সেটা পেয়ে যাবে। শুধু তাই নয়, এখানে রেলওয়ে গ্রুপ ডি প্রিভিয়াস ইয়ারের জিকে এবং সায়েন্সও কিন্তু অ্যাভেলেবেল আছে। আর রেল মানেই কিন্তু হচ্ছে প্রিভিয়াস ইয়ার, ঠিক আছে। প্রিভিয়াস ইয়ার মানে যদি কেউ করে ফেলতে পারে, তাহলে বলা যেতে পারে যে রেলওয়ের 100 নম্বরের মধ্যে 90% কমপ্লিট হয়ে গেল। আর সেটা যদি আমরা রিজনিংয়ের ক্ষেত্রেও বলি, অঙ্কের ক্ষেত্রেও বলি, ওখানে তো 100% পুরো, ঠিক আছে। একটুখানি যদি তফাৎ থাকে সেটা হচ্ছে জিকে টোটাল প্রিভিয়াস ইয়ার যদি আমরা করে যাই, তাহলে 80%-এর ওপর কিন্তু আমরা কমন পেয়ে যাব। এবং তার সাথে জিকের সাথে সাথে আমাদের করতে হবে কারেন্ট অ্যাফেয়ার্স, কারণ রেলওয়ে গ্রুপ ডিতে প্রচুর মাত্রায় কারেন্ট অ্যাফেয়ার্স কিন্তু আমরা কমন দিয়েছি। তার প্রমাণস্বরূপ আমরা টেলিগ্রামে তোমাদের স্ক্রিনশটটাও শেয়ার করে দিয়েছি, ঠিক আছে। তোমরা দেখতে পারো, এছাড়া অ্যান্সার কি আসলে সেটা তোমরা নিজেরাই মিলিয়ে নিতে পারবে। তো চলো, দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। অল ইন্ডিয়া র্যাঙ্কার্স অ্যাপটি ডাউনলোড করে রাখবে, টেলিগ্রামে যুক্ত হবে, এবং চ্যানেলে নজর রাখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে এবং ফলো করে রাখবে। দেখা হচ্ছে পরের ক্লাসে। ধন্যবাদ সকলকে।